আমন্ত্রণ দুপুর বাংলাদেশে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। সংস্কার কমিশনের কিছু সুপারিশে আপত্তি সিইসির, বললেন সুষ্ঠু ভোটের জন্য স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে কমিশনকে। আমার যে ভোটার রেজিস্ট্রেশন অন্যের কাছে দিয়ে দেওয়া অথবা যে ডিলিমিটেশন অন্যের কাছে দেওয়া, এটা আমার নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট সম্পূর্ণ বিরুদ্ধে, স্পিরিটের বিরুদ্ধে। জুলাই আন্দোলনে আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানোর মামলায় ২ সাবেক পুলিশ সদস্য ট্রাইব্যুনালে। হাসপাতাল থেকেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে ইসিবি চত্বরে আহত আব্দুল্লাহ। এইটার কারণে কোনো বোঝা হয়ে থাকুক বা কোনো গ্যাপ হয়ে থাকুক, আমি চাই যে পড়াশোনা চালিয়ে যেতে, কারণ পড়াশোনা ছাড়া কোনো ওয়ে নেই। নরসিংদীতে আধিপত্য নিয়ে সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানের অনুসারীদের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০। এলাকায় উত্তেজনা। বিজয় সরণিতে যান চলাচলের নতুন নিয়মে এখনো অভ্যস্ত হননি চালক যাত্রীরা। সিদ্ধান্ত কার্যকরে আরও প্রচারণা চালানো উচিত ছিল বলে মত। আমি তো আসলে জানিই না যে এটা বন্ধ করছে। আগে শুধু বিজয় সরণির ঝামেলাটা জ্যামটা পাইতাম, এখন মহাখালীরটাও পাবো। সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকারে অভিযান চালাতে বাংলাদেশ ব্যাংকে দুদক। কর্মকর্তাদের সাথে আলোচনা করছে ৭ সদস্যের টিম। ইসরায়েলি কারাগার থেকে মুক্ত ফিলিস্তিনিদের বরণে সড়কে হাজার হাজার উল্লসিত মানুষ। গাজা ও পশ্চিম তীরে উৎসবের আমেজ। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। সংস্কার কমিশনের কয়েকটি প্রস্তাবে আপত্তি জানিয়েছে নির্বাচন কমিশন। সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, সংসদীয় আসন পুনর্বিন্যাস এবং এনআইডি সংক্রান্ত কার্যক্রম অন্য কর্তৃপক্ষের হাতে থাকলে ইসির স্বাধীনতা খর্ব হবে। সংসদীয় আসন পুনর্বিন্যাসে প্রয়োজনে আইন সংশোধন করা হবে বলেও জানান তিনি। সকালে সাংবাদিকদের সংগঠন আরএফইডি টক অনুষ্ঠানে আলোচনা শেষে এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, আগে তত্ত্বাবধায়ক সরকার ৩ মাসের মধ্যে নির্বাচন করতে পেরেছিল, কারণ কি কি কাজ করতে হবে তা জানা ছিল তাদের। কিন্তু বর্তমান কমিশন বিভিন্ন জায়গায় আটকে আছে। যদি আইন ও বিধি ঠিক থাকে, এই কমিশনও ৩ মাসের মধ্যে নির্বাচন করতে পারত বলে মন্তব্য করেন সিইসি। নাসির উদ্দিন বলেন, আইন সংশোধন বা নতুন আইন করতে গেলে নির্বাচন প্রস্তুতিতে বাধা আসবে। নির্বাচনের ২ মাস আগে শিডিউল ঘোষণা করতে হবে বলেও জানান তিনি। সেক্ষেত্রে আইন কানুন বিধিবিধানের কাজ দ্রুত শেষ করার প্রস্তুতি রাখতে হবে বলেও জানান সিইসি। এখন যে মুহূর্তে ইলেকশন কমিশন ইটসেলফ স্বাধীন, আমরাই তো স্বাধীন। আমাদের চাইতে স্বাধীনতার মধ্যে আরেকটা স্বাধীন দিলে তার আরেকটা মুশকিল। আমার যে ভোটার রেজিস্ট্রেশন অন্যের কাছে দিয়ে দেওয়া অথবা যে ডিলিমিটেশন অন্যের কাছে দেওয়া, এটা আমার নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট সম্পূর্ণ বিরুদ্ধে, স্পিরিটের বিরুদ্ধে। নির্বাচনের সময় নিরপেক্ষ ও সাহসী প্রিজাইডিং অফিসারদের দায়িত্ব দেওয়া হবে, জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রংপুরে ভোটার তালিকা হালনাগাদের বিষয় ছিল মতবিনিময় সভা। এতে যোগ দিয়ে কমিশনার সানাউল্লাহ বলেন, প্রিজাইডিং অফিসাররা সুষ্ঠুভাবে ভোট পরিচালনার জন্য সম্পূর্ণ ক্ষমতা পাবেন। তফসিল ঘোষণার সময় নিবন্ধিত রাজনৈতিক দলগুলো নিয়েই হবে নির্বাচন, আর জুনের মধ্যেই ভোটার তালিকা হালনাগাদ করা হবে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে নতুন ভোটাররা তালিকাভুক্ত হবেন, এমনটাও জানান আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় গত ৩ দিন আগে একটি ইন্টারভিউতে পরিষ্কারভাবে আপনাদেরকে বলেছেন যে আমাদের তফসিল ঘোষণার সময় পর্যন্ত ওয়েট করতে হবে, দেখতে হবে যে সার্বিক রাজনৈতিক এবং বিচারিক প্রক্রিয়া কোথায় গিয়ে দাঁড়ায়, এবং সেই সময় যারা তফসিলভুক্ত থাকবে, নিবন্ধিত থাকবে, তাদেরকে নিয়ে ভোট অনুষ্ঠান হবে। জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া ছাড়া গণতন্ত্রের অগ্রগতির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। আমির খসরু বলেন, নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহ তৈরি হবে। তেমনটা হলে গণতন্ত্র আবারও মুখ থুবড়ে পড়বে।
সংস্কারের জন্য বিএনপির আগে কেউ প্রস্তাব দেয়নি দাবি করে আমির খসরু বলেন, নিরপেক্ষ সরকারের জন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে ছাত্র জনতা, সেখানে কোনো রাজনৈতিক দলের ভূমিকা রাখার প্রয়োজন নেই। এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে গণ অভ্যুত্থান ও ছাত্র জনতার ত্যাগের প্রতি বেইমানি হবে। জনগণের মালিকানা তাদের কাছে ফিরিয়ে দেওয়া, যেটা বাকশালের মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছিল, সেই স্বাধীনতা বাংলাদেশের মানুষের, সেই মালিকানা বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দেওয়া, সেটাই হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের মূল মন্ত্র। জুলাই আগস্টের গণহত্যা মামলায় র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর মামলায় ২ সাবেক পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন এসআই আব্দুল মালেক ও কনস্টেবল মুকুল চোকদার। গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এর আগে আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন আমার সহকর্মী মনিরুল ইসলাম, তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। মনির, ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম কি কি রয়েছে সে ব্যাপারে জানতে চাই আপনার কাছ থেকে। আগে র্যাবের পুলিশের একজন সাবেক প্রভাবশালী কর্মকর্তা এবং তৎকালীন র্যাবের অর্থাৎ জুলাই আগস্ট ৫ আগস্ট পর্যন্ত ৬ আগস্ট পর্যন্ত তিনি ছিলেন র্যাবের মহাপরিচালক হিসেবে ব্যারিস্টার হারুনুর রশিদ। তিনি তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিরা তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। তো আজকে সেটাই আইটেম নম্বর ১ ছিল এবং সেই ১ অনুযায়ী প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি দাঁড়িয়ে বিচারপতিদের কাছে হারুনুর রশিদ যা যা করেছেন সেটার একটা বর্ণনা দেন এবং সেটা শুনেই বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার, যিনি অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান, এছাড়া অপরাধ ট্রাইব্যুনালের মেম্বার শফিউল আলম মাহমুদ এবং মতিউল হক আনাম চৌধুরী, এই ৩ বিচারপতি অপরাধ ট্রাইব্যুনালের যে বেঞ্চ, তারা তাকে নির্দেশ দিয়েছেন, গ্রেফতারের নির্দেশ দিয়েছেন এবং এই গ্রেফতার নির্দেশনা অবিলম্বে ট্রাইব্যুনাল থেকে পুলিশের কাছে পাঠানো হবে এবং তাকে গ্রেফতার করতে দ্রুত নির্দেশ দেওয়া হয়েছে। এইদিকে এই যে চিফ প্রসিকিউটর তিনি আদালতে বলেছেন যে ওই সময় র্যাব অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সময় মতোই র্যাবও গুলি চালিয়েছে, বিভিন্নভাবে গুলি চালিয়েছে এবং আন্দোলন দবাতে র্যাবের যেসব কার্যক্রম এবং প্রত্যেকটা কার্যক্রমই সারা দেশে, রাজধানী সহ সারা দেশে তাদের যে আভিযানিক কার্যক্রম এবং তাদের যে গোয়েন্দা কার্যক্রম সবগুলোই নেতৃত্ব দিয়েছেন এবং কমান্ড দিয়েছেন, আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন তৎকালীন র্যাবের মহাপরিচালক হারুনুর রশিদ। সেই বিষয়ে দাবি জানানো হয় প্রসিকিউটরদের পক্ষ থেকে। আর এছাড়া এই যে আজ যে ২ জনের কথা বলছিলেন একটু আগে আপনি, যে আশুলিয়ায় যে লাশ পোড়ানো মামলায় যে আশুলিয়ার যে লাশ পোড়ানো মামলায় সেক্ষেত্রে একজন এসআই এবং একজন কনস্টেবলকে হাজির করা হয়েছে। তো তাদের ব্যাপারেও শুনানি চলছে, তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হতে পারে অথবা রিমান্ডে নেয়ারও আবেদন জানানো হতে পারে অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে, ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে, এবং সে বিষয়ে শুনানি হচ্ছে। এবং আজকে মূলত এই দুটি বিষয়ে কার্যক্রম বা অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সেগুলো রয়েছে। কিছুক্ষণ পরে এই বিষয়ে কি হলো আজকে সে বিবরণ দিবেন চিফ প্রসিকিউটর, পরবর্তীতে আমরা সেটা দর্শকদের জানাতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে, অল্প সময় সব তথ্য জানালেন আমাদের। আব্দুল্লাহ আহমেদ জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা। আন্দোলনে পুলিশের গাড়ির নিচে পা চাপা পড়ে ভেঙে গেছে সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন। তারপরও থেমে নেই আব্দুল্লাহ, নিজেকে গড়ছেন দেশের জন্য, হতে চান ইঞ্জিনিয়ার। হাসপাতালের বিছানায় বসে করছেন লেখাপড়া, তার দরকার একজন শিক্ষকের। সেই প্রয়োজন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন পোস্ট। বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তিথি, ক্যামেরায় ছিলেন শাফিন বাবু। বলা হয় মানুষ তার স্বপ্নের সমান বড়, কিন্তু পুলিশের গাড়ি চাপায় খোঁড়া হয়ে গেছে আব্দুল্লাহ আহমেদের স্বপ্ন। এই কষ্ট সহ্য করা যে কতটা কঠিন তা বোঝা যায় আব্দুল্লাহকে দেখলে। আব্দুল্লাহ চেয়েছিলেন কাজ করবেন দেশের জন্য, যোগ দেবে সেনাবাহিনীতে। সে স্বপ্ন ছোঁয়ার প্রস্তুতি চলছিল বেশ ভালোভাবেই, কিন্তু গণ অভ্যুত্থানের একদম শেষ দিকে ৪ আগস্ট
ইসিবি চত্বরে পুলিশের গাড়ির চাপায় ডান পায়ে গুরুতর আঘাত পায় আব্দুল্লাহ, যার জেরে নিজেকে খুঁড়িয়ে চলতে হবে বাকিটা জীবন। তবুও নেই আফসোস, কেননা নিজের ইচ্ছে বিসর্জন দিতে হলো এখন দেখতে পাচ্ছে নতুন এক দেশ গড়ার স্বপ্ন। ছাত্রলীগের কয়েকজন স্টুডেন্টের উপর হামলা করে, তো স্টুডেন্টরা ট্রিগার্ড হয়ে পাল্টা আক্রমণ যখন করে তখন পুলিশের যে গাড়িগুলো ছিল ওগুলো ফুল স্পিডে রিভার্সে নেয়। তো আমি যখন দেখতেছি যে গাড়িটা পিছনে আসছে, আমি সত্যি গিয়ে পড়ে গেছি এবং পুলিশের গাড়িটা আমার পায়ের মধ্যে উঠে দেয়। নিটোর হাসপাতালের 41 নম্বর বেডে দীর্ঘ 6 মাস ধরে চিকিৎসাধীন আব্দুল্লাহ। এখান থেকেই নিচ্ছেন এইচএসসি পরীক্ষার প্রস্তুতি। ভালো রেজাল্টের জন্য চান একজন শিক্ষক যিনি হাসপাতালে গিয়েই পড়াবেন। সেজন্যই পোস্ট দিয়েছেন ফেসবুকে। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি আর্মি অফিসার হব, কিন্তু এটার পর তো আর পসিবল না। সো আপাতত ইচ্ছা আছে যে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাবো। আমার এইটার কারণে কোনো বোঝা হয়ে থাকুক বা কোনো গ্যাপ হয়ে থাকুক, আমি চাই যে পড়াশোনা চালিয়ে যেতে। কারণ পড়াশোনা ছাড়া কোনো ওয়ে নেই। যেহেতু আমি 5-6 মাস ধরে কোনো কোচিং বা কোনো প্রাইভেট পড়তে পারতেছি না, তো আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম যে আমার একটা টিউশনি করানোর জন্য কাউকে লাগবে, যে আমাকে এখানে এসে পড়িয়ে দিয়ে যাবে বা এখানে এসে টিউশনি দিয়ে যাবে। ছোটবেলা থেকেই ছেলের মনে সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন বুনে দিয়েছিলেন বিলকিস আক্তার। গণ অভ্যুত্থানের উত্তাল সময়েও সে কথা বারবার ছেলেকে মনে করিয়ে দিতেন মা। ছোটবেলা থেকে স্বপ্ন দেখছি যে ওকে আর্মি অফিসার বানাবো, এবং আমাদের স্বপ্নটা ও লালন করছে। ও যখন দেখে যে ওর পা এরকম হয়ে গেছে, ও নাকি পা ধরে পা টানতেছে, চিৎকার করে বলতেছে যে আমার পা কি হয়েছে, আমার পা কি হয়েছে, আমার পা কিচ্ছু হওয়া যাবে না, কেননা আমাকে আর্মি অফিসার হইতে হবে। ও যখন আন্দোলনে প্রথম যায় তখনও বলছি যে বাবা তুমি জানো আমাদের স্বপ্নটা কি, তুমি আর যাই হও তুমি কিন্তু আহত হও না, তুমি নিজেরে সেফ রেখো। ভাবতেছি যে না, ওর যেমন সুস্থটাও প্রয়োজন তেমন ভবিষ্যতের জন্য পড়াশোনারও প্রয়োজন। এই জন্য আমাদের আসলে একটা টিচার হলে এখানে ভালো হতো, যদি এখানে অন্তত 1 ঘন্টা সময় দিত। মন ভাঙলেও ছেলের নতুন যুদ্ধে সারথি হয়েছেন মা। বিশ্বাস করতে চান লেখাপড়া শিখে একদিন মানুষের মতো মানুষ হবে আব্দুল্লাহ। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর মামলায় এসআই আব্দুল মালেক ও কনস্টেবল মুকুল চৌকিদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ বিষয়ে কথা বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। করেছেন তার নিচের যারা অফিসার ছিলেন তারা, সুতরাং তিনি কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে অভিযুক্ত, এবং একই সাথে তিনি সরাসরি এই পরিকল্পনা প্রণয়ন, পরিকল্পনা বাস্তবায়ন, নির্দেশ প্রদান, এবং আপনারা জানেন যে এই আইনে ব্যাপার আছে যে যারা তার অধীনস্থ ছিল তাদেরকে প্রিভেন্ট করার ক্ষমতা ছিল, তিনি প্রিভেন্ট করেন নাই। যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা ছিল, তিনি শাস্তি দেন নাই। এই যে পাওয়ার টু প্রিভেন্ট, পাওয়ার টু পানিশ, সেটাকেও তিনি ব্যবহার করেন নাই। উল্টো দিকে তিনি পরিকল্পনা করেছেন, নির্দেশ দিয়েছেন, বাস্তবায়ন করেছেন। এই সবগুলো অভিযোগ তার বিরুদ্ধে আছে, যেগুলো তদন্ত চলমান আছে, এবং এর সাথে আরও যে সমস্ত অফিসাররা তার অধীনে যারা ছিলেন, যারা এই মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত ছিলেন, তাদেরকেও আমরা খুঁজে বের করার চেষ্টা করছি আমাদের তদন্ত সংস্থা। যখন তাদের ব্যাপারেও রিপোর্ট আসবে, আমরা প্রয়োজন হলে তাদের ব্যাপারেও একই ধরনের আদেশ আদালতের কাছে চাই। সেটা আমাদের জানা নেই তিনি কোথায় আছেন, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। যেহেতু আদালত আজকে ওয়ারেন্ট ইস্যু করেছেন, সেই অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে তাকে খুঁজে বের করে আদালতের কাছে গ্রেপ্তারি পরোয়ানাটা কার্যকর করে উপস্থিত করানো। সদস্যের বিরুদ্ধে এই পর্যন্ত ট্রাইব্যুনালে অভিযোগ হয়েছে বা ব্যবস্থা নেওয়া হয়েছে, আটক হয়েছে, সংখ্যা ওইভাবে আমরা এই মুহূর্তে বলতে পারছি না। তো আপনারা জানেন যে আজকে পর্যন্ত 96 জন হয়েছে, যে 96 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, যার অধিকাংশই হচ্ছেন পুলিশ বাহিনীর সদস্য। কিছু আছেন সিভিলিয়ান, সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা, তার মন্ত্রিপরিষদের সদস্য এবং এমপি, ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতারা আছেন। আর কিছু আছেন যে বিশেষ করে মেজর জেনারেল জিয়াউল হাসান, যিনি একমাত্র সেনাবাহিনীর অফিসার, যিনি গ্রেপ্তার আছেন। এরকম আর অন্যান্য বাহিনীর সামান্য কিছু আছে, কিন্তু মোটা দাগে সিভিলিয়ান এবং পুলিশের সদস্যটাই বেশি বলে আমরা আমাদের এখন পর্যন্ত যে পরিসংখ্যান আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি। কথা বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। নরসিংদীর রায়পুরায় আধিপত্য নিয়ে বিস্তার নিয়ে সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানের অনুসারীদের সংঘর্ষে প্রাণ গেছে, 1 জনের আহত অন্তত 10।
সকালে উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, যুবলীগ নেতা ও বাঁশগাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রাতুল হাসান, তার সাথে বিরোধ চলছিল আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল হকের। এর জেরে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায়। এই ঘটনায় আহতদের হাসপাতালে নিলে নিহত হন একজন। যদিও ওসি দুজনের মৃত্যুর খবর জানিয়েছিলেন। সংঘর্ষকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দর্শক, সেখানকার পরিস্থিতি জানার চেষ্টা করবো আমার সহকর্মী আইয়ুব খান সরকার সেখানে রয়েছেন। আইয়ুব, নিহতদের বিষয়ে পুলিশ কি বলছে এবং সংঘর্ষের পর এলাকার এখনকার পরিস্থিতি জানাবেন আমাদের। ইশরাত, আমি এখনো রয়েছি নরসিংদীর যে সদর হাসপাতাল রয়েছে তার জরুরি বিভাগে। তো এখানে কিন্তু আমার পিছনে এই সংঘর্ষে যে মারা গিয়েছেন আলমগীর মারা গিয়েছেন, তো তার মরদেহটি কিন্তু এখানে রয়েছে, তার স্বজনরাও পাশাপাশি এখানে রয়েছেন। আর আমি এই বিষয়ে কথা বলেছিলাম পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের সাথে অপরাধ। তিনি যেটা জানিয়েছেন যে আসলে এখানে এই সকাল 7:30টায় যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে তারপর থেকেই কিন্তু আসলে এখানে যারা গুলিবিদ্ধ হয়েছেন অনেককেই ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে, যার কারণে মৃত্যু নিয়ে একটু ধূম্রজালেরও সৃষ্টি হয়েছে। আর পাশাপাশি হচ্ছে যে এখানে হাসপাতালে স্বজনরা ভিড় করছেন, এখানে পুলিশ প্রশাসনও রয়েছেন। আর পাশাপাশি আমরা এলাকার বিষয়ে যে জানতে পেরেছি, পুলিশ বলছেন যে তারা বর্তমানে পুলিশ এলাকাটি ঘিরে রেখেছেন এবং এই পর্যন্ত তারা পর্যায়ক্রমে যেসব অস্ত্র দিয়ে আসলে গুলি চালিয়েছে সেসব অস্ত্র উদ্ধারের জন্য তারা অভিযান চালাচ্ছেন এবং এই ঘটনায় যারা অভিযুক্ত তাদেরকে ধরতে অভিযান চালাচ্ছেন। আর পাশাপাশি এখনো এই ঘটনায় কোনো মামলা হয়নি। ডানে মোড় বন্ধ করলেও ভোগান্তি কমেনি বিজয় সরণি মোড়ে। গেল কয়েকদিন ধরে ট্রাফিক বিভাগের বিজ্ঞপ্তি ও সংবাদের পরও বাইপাস ব্যবহার করছে না অনেক চালক, ফলে বিজয় সরণি মোড়ে যানবাহনের জট লেগে যাচ্ছে। অবশ্য আরও প্রচারণা চালানোর পর সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানিয়েছেন কেউ কেউ। রাজধানীর বিজয় সরণিতে যানজট নিরসনে শনিবার থেকে ডান দিকে মোড় নেওয়া বন্ধ করেছে ট্রাফিক বিভাগ। আজ অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব খোলা থাকায় সকাল থেকেই চাপ বেড়েছে বিজয় সরণিতে। চালক ও যাত্রীরা বলেছেন এতে ভোগান্তি আরও বেড়েছে। সিগন্যালটি পার হতে আগে 10 মিনিট সময় লাগতো, এখন সেটি পার হতে 20 মিনিট থেকে আধা ঘন্টা সময় লাগছে। তাই সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করেন কেউ কেউ। ট্রাফিক পুলিশ জানিয়েছেন শনিবার থেকে নতুন সিদ্ধান্ত কার্যকরে কাজ চলমান। তবে নির্দেশনা না জেনে জটলা তৈরি করায় নগরবাসীর বড় অংশ পড়েছেন বিপাকে। আশানুরূপ পরিবর্তন না আসলে বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। আমি তো আসলে জানিই না যে এটা বন্ধ করছে। এখন আমাকে সোজা গিয়ে কারওয়ান বাজার হয়ে ডান পাশে যেতে হবে, এইটা একটা হ্যারাসমেন্ট। আগে লাগতো ফার্মগেট থেকে এই পর্যন্ত 10 মিনিট, আজকে অলরেডি আমার 22 মিনিট হয়ে গেছে, মানে এখন আমি পার হতে পারি না। ঢাকা শহরে জামজট যদি কমাইতে হয় ফ্লাইওভার 10টা দিলেও কাম হইবে না। যে গাড়িটা ডানে যাওয়া যাবে না ওই গাড়িটা ঠিক ডানে গিয়ে রাস্তা ব্লক করে দিয়ে রাখছে। এখন আরো আমার কাছে মনে হইতেছে এটারও সমস্যা বাড়তেছে। আগে শুধু বিজয় সরণি ঝামেলাটা জ্যামটা পাইতাম, এখন মহাখালীরটাও পাবো। বর্তমানে পুলিশের সদস্য সংখ্যা যথেষ্ট থাকলেও কাজের গতি কম থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এমন কথাই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন এবং জরুরি সেবার উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি জানান, 5 আগস্টের পর কারাগার থেকে পালানো 700 আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে। যেসব শীর্ষ সন্ত্রাসী বাইরে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের আবারও আইনের আওতায় আনা হবে। জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের কারাগারে জরুরি সেবা কাজে নিয়োগ দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ছিনতাই চাঁদাবাজি হচ্ছে এবং যারা করতেছে তারা ধরাও পড়তেছে, আবার ছাড়া পাওয়ার পরে আবার তারাও আবার এর ভিতরে করতেছে। এটা সত্যি কথা। তা আমরা চেষ্টা করতেছি এটা যে যতভাবে হোক কমায় আনার জন্য। পুলিশের স্বল্পতা নাই, হয়তো কাজের আগের মতো উদ্যমটা নাই বলতে পারেন, স্বল্পতা নাই, তাদের যে কাজের উদ্যমটা যেন বাড়ানো যায় এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাই। চট্টগ্রাম 15 আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভিকে
পৃথক দুটি হত্যা মামলায় 3 ও 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের 6ষ্ঠ আদালত এই রায় প্রদান করে। এর আগে গেল 22 জানুয়ারি আদালতের সাবেক এই সংসদ সদস্যকে হাজির করা হলে পুলিশের আবেদনের প্রেক্ষিতে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণের পৃথক 2 মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গেল 15 ডিসেম্বর রাতে সাতকানিয়া লোহাগাড়ার সাবেক এই সংসদ সদস্যকে রাজধানীর উত্তরা থেকে আটক করে ডিবি। পরে ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। 7 দিনের রিমান্ড চেয়েছিল, ওনাকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে মাননীয় আদালত শুনানি অন্তে। তারপর চাঁদগাঁ থানার মামলা নম্বর 26/9/24 তাও 302 এবং অ্যালং উইথ দ্যাট এক্সপ্লোসিভ অ্যাক্ট আছে 3(1) ওখানেও রিমান্ড 5 দিনের রিমান্ড চেয়েছিল। মানহানির অভিযোগে করা মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। একই সাথে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে আগামী 4 ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেফাতুল্লাহর আদালতে মামলাটি 4 শুনানির জন্য ছিল। এ সময় তাপসী তাবাসসুম উর্মি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। একই সঙ্গে তার আইনজীবী 4 শুনানি পেছনের আবেদনও করেন। আদালত আবেদন মঞ্জুর করে শুনানির পরবর্তী তারিখ ঠিক করেন। একই সাথে তাপসী তাবাসসুম উর্মির জামিন মঞ্জুর করেন। এর আগে গত 8 অক্টোবর শহীদ আবু সাইদ সহ জুলাই অভ্যুত্থানের শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড এবং পর্যালোচনা শেষে 28 নভেম্বর তাকে আদালতে হাজির হতে সমন জারি করেন। ওই দিন আত্মসমর্পণ করে জামিন পান তাপসী তাবাসসুম উর্মি। ডিসচার্জের পিটিশন দিবেন কিনা তারা সেটা বলেছেন দিবেন এবং সেই জন্য একটা সংক্ষিপ্ত তারিখ রেখেছেন। এই তারিখের মধ্যে যদি সেই আবেদন না দেওয়া হয় তাহলে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হবে। আর সেই তারিখ হচ্ছে আগামী 4 ফেব্রুয়ারি। ব্যবসায়ী নাসির উদ্দিনের করা মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। অসুস্থ থাকায় আদালতে হাজির হতে না পারায় এই আদেশ দেন আদালত। অভিযোগ গঠনের মধ্য দিয়ে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়েছে। রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এই আদেশ দেন। আসামির আইনজীবী জানান, অসুস্থ থাকায় পরিমণি আদালতে হাজির হতে পারেননি। সময় চেয়ে আবেদন করা হয়েছে, তবে সেটি আমলে নেননি আদালত। এর আগে নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর সত্যতা পেয়ে গত বছরের 18 মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। একই বছর 18 এপ্রিল আদালত পিবিআইয়ের দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরিমণিকে হাজির হতে সমন জারি করেন। পরে গত 26 জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরিমণি। এর আগে 2022 সালের 6 জুলাই আদালতে মামলাটি করেন ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ। নরসিংদীর ঘোড়াশালে শীতলক্ষা নদীর তীরে উচ্ছেদ অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। বেলা 10:30টায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শুরু হয় এই অভিযান। উপস্থিত আছেন বিআইডব্লিউটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই অভিযানে ভেঙে দেওয়া হচ্ছে নদী পাড়ের অবৈধ স্থাপনাগুলো। জানা গেছে এই এলাকায় প্রায় 10 একর নদীর জমি দখল হয়েছে। 300-র বেশি ছোট বড় অবৈধ স্থাপনা রয়েছে শীতলক্ষার পাড়ে। রয়েছে বহুতল ভবনও। অবৈধ সব স্থাপনা গুড়িয়ে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে বদ্ধপরিকর বিআইডব্লিউটিএ। এ লক্ষ্যে চলছে উচ্ছেদ অভিযান। ক্ষুদ্র ব্যবসায়ীরা আছে সব, মুদি দোকানদার, কাঁচা তরকারি ব্যবসা, 1 সপ্তাহের মধ্যে বেকারির ব্যবসা 1 সপ্তাহের মধ্যে চাইলেই কিন্তু সবকিছু সরানো সম্ভব না। বর্তমান যে পরিস্থিতি, দ্রব্যমূল্য এমনি হিমশিম, আমরা এখন তো হয়ে গেলাম বেকার, হাজার হাজার লোক বেকার। আমরা যত টাকা খরচা সরকার যেভাবে কইভাবে আমরা দিতে রাজি। আমরা চাই এটা একটা সঠিক সমাধান না ভাঙ্গিয়া। 4 দিন পর পর এই অভিযান চলবে। আজকে আমাদের যে পরিকল্পনা আছে, আমাদের লিস্টে 300 মত বেশি স্থাপনা আছে। এই 300 স্থাপনা উচ্ছেদ করলে আমরা প্রায় 10 একরের মতো জায়গা অবমুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। জনগণের কাছ থেকে জোর করে টাকা আদায় করা যাবে না, তৈরি করা যাবে না অযৌক্তিক চাহিদা। অনৈতিকতার পথে থেকে সরে আসতে এনবিআর কর্মকর্তাদের তাগিদ দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। কাস্টমস দিবসের আলোচনায় তিনি বলেন, নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছে, এতে মানুষের কষ্ট হচ্ছে। নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। অনুষ্ঠানে এনবিআর এর 26 কর্মকর্তাকে দেয়া হয় সার্টিফিকেট অব মেরিট সম্মাননা।
রাজস্ব ক্ষেত্রে বড় অবদান রাখছে কাস্টমস বিভাগ। এই উৎস থেকে আসে মোট রাজস্বের 25% বেশি। আমদানি রপ্তানির জন্য প্রতিদিন দাখিল ও নিষ্পত্তি হয় প্রায় 17,000 বিল অব এন্ট্রি। সকালে এনবিআর ভবনে আন্তর্জাতিক কাস্টমস দিবস নিয়ে আলোচনার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড। বলা হয়, পরিবর্তিত অবস্থায় বাতিল করা হয়েছে বেশিরভাগ বাণিজ্য সংগঠনের নির্বাহী পর্ষদ। তবে বাজেট তৈরিতে ব্যবসায়ী প্রতিনিধিদের মতামত নেওয়া জরুরি। বিসিসিআই বর্তমানে একটা ট্রানজিশন পিরিয়ড পার করছে। অনেকেরই আশঙ্কা আছে যে সামনে যে বাজেট রয়েছে আগামী অর্থ বছরের, তার জন্য যথাযথ কনসালটেশনে তারা অংশগ্রহণ করতে পারবে কি না, যেহেতু ফর্মাল বডি নেই। আমি অনুরোধ রাখবো এনবিআরকে ফর্মালি ইনফর্মালি যে কোনোভাবেই হোক কেন যেন ব্যবসায়ীদেরকে সেই সুযোগটা দেওয়া হয়। অনুষ্ঠানে স্বচ্ছতা নিশ্চিত করে ব্যবসা করার তাগিদ উঠে আসে। বলা হয় 31 জানুয়ারির পরও অনলাইনে রিটার্ন জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে দিতে হবে 2% জরিমানা। আপনি ব্যবসা করবেন কি করবেন না এটা ডিপেন্ড করছে আপনার রিটার্ন আসবে কি আসবে না। আপনি ট্যাক্স দিয়ে, ভ্যাট দিয়ে, কাস্টম ডিউটি দিয়ে তারপরে হিসাব করবেন। যদি আপনার জন্য বিজনেসটা ফিজিবল হয় আপনি ইন্ডাস্ট্রি করবেন, ব্যবসা করবেন, নাহলে করবেন না। অনেক ব্যবসাতে আমরা দেখি অল্প কজন প্লেয়ার, আমরা এখান থেকে সরে যেতে চাই এবং এই প্লেয়াররা অন্য কাউকে ঢুকতে দিচ্ছে না। ইভেন আমরা যখন ইলেকট্রনিক্যালি ইজিবি করলাম, ই টেন্ডার করলাম, ওখানেও দেখা যাচ্ছে একই অবস্থা। হয়রানি বন্ধের তাগিদ দেন অর্থ উপদেষ্টা, জানান অনৈতিক পথ পরিহার করতে হবে। জোর করে হাত মুচড়ে টাকা পয়সা আদায় করেন না, কিন্তু যতটুকু আপনাদের দেনা থাকে সেটা আপনারা পরিশোধ করুন এবং সেই সঙ্গে আমরা আশ্বস্ত করি যে দেনা পরিশোধ করতে হলে কোনো রকম আমরা বেআইনি বা অযৌক্তিক কোনো চাহিদা আপনাদের করা হবে না। একটা অফিসিয়ালি তো অযৌক্তিক চাহিদা করা হবেই না, আবার অফিসে টেবিলের নিচে যে চেয়ারের নিচে দিয়ে কোনো রকম অযৌক্তিক যদি দাবি থাকে সেটা করা হবে না। পণ্যমূল্য বৃদ্ধির কথা স্বীকার করে অর্থ উপদেষ্টা বলেন, সব পণ্যের দাম একসঙ্গে কমানো যাবে না। চালের দাম অনেক বেড়ে গেছে, চালের দাম বেড়ে গেছে, মনে হচ্ছে চালের দাম 1000 টাকা হয়ে গেছে চালের দাম, আর অন্য দাম, সব জিনিসের দাম একত্রে কমবে পৃথিবীর কোনো দেশে আমরা দেখিনি। আবার সব জিনিসের দাম বেড়ে যাবে সেটা আমরা আশা করি না। তবে এটা ঠিক জনগণের, ডেফিনেটলি জনগণের কিছুটা কষ্ট হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে কাস্টমস ব্যবস্থায় চালু হবে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো। অনুষ্ঠানে 26 জন কর্মকর্তাকে সার্টিফিকেট অফ মেরিট সম্মাননা দেয় এনবিআর। এক্সপোনেনশিয়াল গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। রিমোট রহমান, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলার। সকালে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হয় বৈঠক। বাংলাদেশের চলমান রাজনীতি, সংবিধান সংস্কার সহ বিভিন্ন সংস্কার কর্মকাণ্ড, নির্বাচন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন তারা। এ সময় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ইইউর পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন অ্যাম্বাসেডর। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ইউরোপীয় জোটের সাথে বাংলাদেশের বন্ধুত্ব অকৃত্রিম, সেটি আরও মজবুত করার তাগিদ দেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের গোপন লকারে কি আছে তা নিয়ে কৌতূহল দুর্নীতি দমন কমিশনের। কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষিত লকারটি খোলা হবে আজ। দুদক পরিচালক কাজী সাইমু জামানের নেতৃত্বে 7 সদস্যের একটি দল এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকে পৌঁছেছেন, আলোচনা করছেন কর্মকর্তাদের সাথে। এ বিষয়ে আরো জানাচ্ছেন সহকর্মী আলমগীর হোসেন। আলমগীর, কখন নাগাদ লকার খোলা হতে পারে এবং বিস্তারিত কি সর্বশেষ তথ্য রয়েছে আপনার কাছে? ইশরাত, কত সময়ের মধ্যে এই লকার খোলা হবে এই বিষয়ে আসলে আমরা চূড়ান্ত করে কিংবা ঠিক সঠিক সময়টি আমরা বলতে পারছি না, কারণ দুদকের পরিচালক সাইমুজ্জামানের নেতৃত্বে 11:15 দিকে 7 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে এসেছেন এবং বাংলাদেশ ব্যাংকে এসে তারা মতিঝিল অফিসের যিনি নির্বাহী পরিচালক রয়েছেন তার অফিসে তারা প্রবেশ করেছেন এবং আমরা সেই সময় থেকে আসলে তার অফিসের সামনেই বসেছিলাম। আমরা তারা কখন খুলবে এই জন্য অপেক্ষা করছি। প্রথমে একসময় জানতে পেরেছিলাম যে একজন স্বর্ণকারকে ডাকা হবে, হয়তো যেহেতু তার যে লকার রয়েছে সেই লকারে কি রাখা হয়েছে, কি ধরনের মূল্যবান জিনিসপত্র রাখা হয়েছে সেটি আসলে কেউ কিন্তু নিশ্চিত নাই। অনেকেই ধারণা করছেন হয়তো স্বর্ণ থাকতে পারে, সেই জন্য একজন স্বর্ণকার ডাকা হয়েছিল এবং আমাদেরকে বলা হয়েছিল হয়তো ঘণ্টাখানেক লাগবে স্বর্ণকার আসতে। স্বর্ণকার আসার পরে হয়তো তার লকারগুলো খোলা হবে, কিন্তু সেই
স্বর্ণকারও এখনও এসে পৌঁছায় না এবং তার লকারগুলো আসলে খোলা হয় না। এখন তারা মধ্যাহ্নভোজের কথা বলছেন, এরপরে হয়তো দুপুরের খাবার শেষ হলে এই লকারগুলো খোলা হতে পারে বলে আমরা ধারণা করছি। ধন্যবাদ আপনাকে। জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টা কার্যালয়ে বরাবর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের পদযাত্রা শাহবাগে জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ বিষয়ে আজ জানবো আমার সহকর্মী সাইফুদ্দিন রবিনের কাছ থেকে। রবিন, শিক্ষকদের কর্মসূচি এখনকার অবস্থা কেমন দেখছেন আপনি? আপনি তো সেখানে রয়েছেন, আমাদেরকে জানাবেন। এখন উত্তেজনাকর পরিবেশ যদি দেখাই, একজন আহতকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে, বেশ গুরুতর আহত হয়েছেন তিনি, হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এরকম বেশ কয়েকজনকেই কিছুক্ষণ ধরেই আসলে বলা চলে ধারাবাহিকভাবে হাসপাতালে নিতে হচ্ছে। মূলত ওনারা প্রেস ক্লাব থেকে এই কর্মসূচিটি শুরু করেছিলেন, যেটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কর্মচারী জোট, এবং তারা একটি পদযাত্রা নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয় বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করতে যাচ্ছিলেন। আজকে তাদের যেটি 8ম দিনের কর্মসূচি জাতীয়করণের দাবিতে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে শাহবাগে যখন তারা আসে প্রেস ক্লাব থেকে, এবং সেখানেই পুলিশের বাধার মুখে পড়ে। কথা ছিল দুপক্ষের একটি প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করবে, কিন্তু শাহবাগে আসার পর পুলিশের ব্যারিকেডের মুখোমুখি হয়ে বেশ খানিকটা উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়, যার ফলশ্রুতিতে উত্তপ্ত হয়ে পুলিশ যেমনটি টিয়ার গ্যাস ছুঁড়েছে, জলকামান ছুঁড়েছে, খানিকটা ধস্তাধস্তির ঘটনা, বিপরীত দিক থেকেও ঠিক তাই ধস্তাধস্তির ঘটনা। পরবর্তীতে এখানেই, অর্থাৎ এই চারুকলা অনুষদের ঠিক সামনের সড়কেই এখন এই মুহূর্তে অবস্থান নিয়ে আছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক জোটের যেই ঐক্য জোটের যেই শিক্ষকরা রয়েছেন, তাদের যেটি দাবি যে প্রায় 50,000 শিক্ষক রয়েছে এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার, এই শিক্ষকদেরকে অবিলম্বে জাতীয়করণ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবিটি আদায় হবে বা পূরণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের ধারাবাহিক এই কর্মসূচি তারা অব্যাহত রাখবেন। এখন যদি বলতে হয় পুলিশ অবস্থান করছে, শিক্ষকরা রয়েছেন, হয়তোবা শেষ পর্যন্ত একটি প্রতিনিধি দল যাবে পুলিশের নেতৃত্বেই, তারা সেই প্রতিনিধি দলের মাধ্যমে স্মারকলিপি প্রদান করবে প্রধান উপদেষ্টা বরাবর। কিন্তু এর মধ্যেই বেশ কয়েকজন আহত। বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। গাজা ও পশ্চিম তীরের পথে পথে উৎসবের আমেজ। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বরণে সড়কে সড়কে জড়ো হন হাজার হাজার মানুষ। কয়েক যুগ পর প্রিয় স্বজনকে কাছে পেয়েছেন কেউ কেউ। এতে তৈরি হয়েছে আবেগঘন পরিস্থিতি। এতদিনের নির্যাতন বর্বরতার বিভীষিকা যেন নিমিষেই ম্লান এই আনন্দের কাছে। তবে মুক্তি পাওয়া 200 জনের মধ্যে 130 জন জন্মভূমিতে ফিরতে পারলেও বাকি 70 জনকে কাটাতে হবে নির্বাসিত জীবন। দীর্ঘ 23 বছর পর পেলেন ছেলের দেখা, মায়ের আবেগ তাই বাঁধ ভাঙা। ভিড় ঠেলে জড়িয়ে ধরলেন প্রিয় সন্তানকে। ইসরায়েলি কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোহাম্মদ আল আরিদাকে বরণ করে নিয়েছে পশ্চিম তীরের শত শত মানুষ। আজকের অনুভূতি প্রকাশের ভাষা নেই, নিজেকেই বিশ্বাস করতে পারছি না। সে মুক্তি পাবে ভাবতে পারিনি। যখন মানুষজন আমাকে তার ছবি দেখিয়েছে, তখনও যেন বিশ্বাস হয়নি। তাকে দেখেই চিৎকার করেছি, আমার প্রিয় সন্তান ফিরে এসেছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তির পর পশ্চিম তীরে আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। তবে নির্যাতন নিপীড়ন ভুলে শনিবার অঞ্চলটির পথে পথে ছিল উৎসবের আমেজ। নানা আয়োজনে বরণ করে নেওয়া হয় কারামুক্ত 114 ফিলিস্তিনিকে। বছরের পর বছরের বন্দিদশার অবসান। নিজ জন্মভূমিতে ফিরেছেন বাবা মা, স্ত্রী সন্তানের কাছে। এই পুনর্মিলনের অনুভূতিকে ভাষায় প্রকাশ করে সাধ্যকার। ফিলিস্তিনি কারাবন্দীদের যেন পুনর্জন্ম হলো। গত 16 মাসে প্রতিদিন অবর্ণনীয় নির্যাতন সহ্য করেছি। রোজই মনে হয়েছে মারা যাচ্ছি। সেখানে থাকা জেলারের দয়া বা বিবেক কিছু ছিল না। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন সবাইকে ধন্যবাদ। বাবা মায়ের কাছে ফেরার এই অনুভূতি আমি কিভাবে প্রকাশ করব? তবে বলতে চাই, আমাদের লড়াই শেষ হয়নি। সমস্ত ফিলিস্তিনির শান্তি ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আনন্দ পূর্ণতা পাবে না। যুদ্ধবিধ্বস্ত গাজায়ও ফিরেছে ইসরায়েলি কারাগার থেকে মুক্ত 16 ফিলিস্তিনি। তাদের বরণেও সড়কে ছিল মানুষের ঢল। আনন্দ দেখে বোঝার উপায় নেই। টনকে টন বোমার আঘাতে বিধ্বস্ত উপত্যকায় ওষুধ, খাবার, পানির অভাবে কি দুর্বিষহ জীবন কাটাচ্ছেন এই ফিলিস্তিনিরা। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ধন্যবাদ। বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আল কাসেম ও আল কুদস ব্রিগেডকে, যাদের কারণে মুক্তি পেয়েছে। শনিবার মুক্ত হওয়া 200 ফিলিস্তিনির মধ্যে 130 জন ফিরেছেন জন্মভূমিতে। হতভাগ্য বাকি 70 জনের অবশ্য সেই সৌভাগ্য হয়নি। চুক্তি অনুযায়ী এই স্বাধীনতাকামীদের আশ্রয় নিতে হবে তৃতীয় কোনো দেশে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
কঙ্গোর পূর্বাঞ্চলীয় এলাকায় বিদ্রোহী গোষ্ঠী M23 এর সাথে ব্যাপক সংঘর্ষে অন্তত 13 শান্তিরক্ষীর মৃত্যু হয়েছে। নিহত সেনাদের মাঝে 9 জন দক্ষিণ আফ্রিকা এবং 3 জন মালাউইর নাগরিক। জানুয়ারির শুরু থেকেই খনিজ সম্পদ সমৃদ্ধ দেশটির পূর্বাঞ্চলের দখল নিতে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। এর জেরে শনিবার দুদিক থেকে গোমা শহরের দিকে অগ্রসর হতে শুরু করে বিদ্রোহী ও শান্তিরক্ষীরা। তুমুল সংঘর্ষ বাধে দুপক্ষের, হতাহত হয় অনেকে। বিদ্রোহীদের প্রাণহানির সঠিক তথ্য জানা যায়নি। এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয় বিদ্রোহীরা। শান্তিরক্ষীদের মৃত্যুর খবরে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ।